কিছু সত্য শুধু চোখ দিয়ে দেখা যায় না। আজ আমরা পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা নিয়ে একটা নতুন সমীক্ষার কিছু জরুরি দিক জেনে নেব, একেবারে সংক্ষেপে। ব্যাপারটা হলো এনসিইআরটির নতুন একটা সংস্থা পরখ দেশ জুড়ে ক্লাস 3, 6 আর 9-এর ছাত্রছাত্রীদের উপর একটা সমীক্ষা চালিয়েছে, আর তাতেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বেশ ভাবার মতো তথ্য উঠে এসেছে। তো প্রথম আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হলো সমীক্ষা বলছে যে বাংলা আর অঙ্কের মতো একদম বেসিক সাবজেক্টগুলোতেই আমাদের রাজ্যে ছাত্রছাত্রীরা ন্যাশনাল অ্যাভারেজের থেকে পিছিয়ে পড়েছে। এটা কিন্তু বেশ চিন্তার বিষয়। তবে হ্যাঁ, সায়েন্সের ক্ষেত্রে ওরা কিন্তু জাতীয় গড়ের কাছাকাছিই আছে। এরপর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো একটা স্পষ্ট বিভাজন, মানে গ্রামের পড়ুয়ারা শহরের পড়ুয়াদের থেকে অনেকটা পিছিয়ে। শুধু তাই নয়, এসসি, এসটি, ওবিসি ছাত্রছাত্রীরাও জেনারেল ক্যাটাগরির পড়ুয়াদের থেকে পিছিয়ে আছে। আর সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা পিছিয়ে আছে প্রাইভেট স্কুলের থেকে। এখন প্রশ্ন আসতেই পারে যে এমনটা হচ্ছে কেন, তাই না? তো বিশেষজ্ঞরা বলছেন যে গ্রামে হয়তো বিষয় অনুযায়ী টিচার কম বা পড়াশোনাটা এখনও অনেকটা মুখস্থ নির্ভর, সেটাই কারণ হতে পারে। যদিও মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি, তিনি আবার বলছেন যে এই ছবিটা তো মাধ্যমিকের রেজাল্টের সাথে মেলে না, কারণ সেখানে গ্রামের ছেলেমেয়েরাই কিন্তু বরাবর ভালো ফল করে। সব মিলিয়ে কারণটা যাই হোক না কেন, একটা জিনিস কিন্তু পরিষ্কার, এই সমীক্ষাটা পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষার কিছু বড়সড় চ্যালেঞ্জকে সামনে এনেছে, যেগুলো সমাধান খুব দরকার। এসআইআর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা ঠিক কী, চলুন সেটাই চট করে দেখে নেওয়া যাক। ব্যাপারটা হলো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকে একদম সরাসরি ঘোষণা করেছেন যে তিনি এসআইআর পদ্ধতির বিরুদ্ধে আদালতে যাবেন। আপনারা তো জানেনই, এই এসআইআর মানে হলো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর প্রক্রিয়া। আর এই বিষয় নিয়ে উনি নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছেন। তো প্রথম যে বিষয়টা উঠে আসছে সেটা হলো সরাসরি আইনি লড়াইয়ের হুমকি। উনি সাফ জানিয়েছেন মঙ্গলবার কোর্ট খুললেই মামলা করবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, উনি আইনজীবী হিসেবে নন, বরং একজন সাধারণ নাগরিক হিসেবে নিজে সওয়াল করে একেবারে মাঠের পরিস্থিতি তুলে ধরতে চান। দ্বিতীয়ত, উনি এই এসআইআর প্রক্রিয়াটারই কড়া সমালোচনা করেছেন। ওনার মতে এই কাজটার জন্য অন্তত 2 বছর সময় দেওয়া উচিত ছিল। উনি অভিযোগ করেছেন এই প্রক্রিয়ার জন্য বয়স্ক মানুষজন, এমনকি অন্তঃসত্ত্বা মহিলারাও হয়রানির শিকার হচ্ছেন। কারো কারো তো মৃত্যু পর্যন্ত ঘটছে। আর শেষে ওনার আক্রমণের লক্ষ্য ছিলেন খোদ মুখ্য নির্বাচন কমিশনার। উনি নাম না করেই জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে বলেছেন মিস্টার ভ্যানিশ কুমার। আর তার সাথে হুঙ্কার দিয়ে বলেছেন বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই আইনি পদক্ষেপের ঘোষণা কিন্তু এসআইআর বিতর্ককে আরও জটিল করে তুলল। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে আজ আমরা একটু আলোচনা করব। ব্যাপারটা হলো, একই যোগ্যতা থাকা সত্ত্বেও হাজার হাজার শিক্ষক সরকারি নিয়মের গেরোয়ায় পড়ে তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত হচ্ছেন। তো আসল সমস্যাটা ঠিক কোথায়? দেখুন, প্রথমত নিয়মের মধ্যেই একটা গণ্ডগোল আছে। এনসিটিই মানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, তাদের নিয়মটা কিন্তু পরিষ্কার। শিক্ষক হতে গেলে 2 বছরের ট্রেনিং লাগবেই। কিন্তু সরকার কি করেছে? তারা বিভিন্ন সময় নিয়োগ করা শিক্ষকদের জন্য এই নিয়মটা আলাদা আলাদাভাবে প্রয়োগ করেছে। আর ঠিক এখানেই আসল ঝামেলাটা শুরু হয়েছে। আর এখানেই ব্যাপারটা আরও প্যাঁচালো হয়ে যায়। দ্বিতীয়ত, সরকার এমন একটা বৈষম্য তৈরি করেছে যা শুনলে অবাক হবেন। দেখুন, যারা 2006 থেকে 2010-এর মধ্যে চাকরি পেয়েছেন তারা ছাড় পেয়ে গেলেন। অথচ ঠিক তারপরই 2010 থেকে 2013-র মধ্যে যারা নিযুক্ত হয়েছেন তাদের কাছ থেকে প্রায় 30-40 হাজার টাকা নাকি ফেরত নিয়ে নেওয়া হয়েছে। কেন এই অদ্ভুত নিয়ম? এর কোনো স্পষ্ট উত্তর কিন্তু নেই। তাহলে শেষে কি হচ্ছে? এই বঞ্চিত শিক্ষকরা এখন কি করছেন? রাজ্যের শিক্ষা দপ্তর মানে বিকাশ ভবন থেকে তো কোনো সাড়া মেলেনি। তাই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এখন সোজা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে গেছে। তাদের একটাই দাবি, প্রায় 20,000 শিক্ষক যেন তাদের ন্যায্য টাকাটা ফিরে পান। এখন দেখার বিষয় একটাই, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে রাজ্যের 20,000-এর বেশি বঞ্চিত শিক্ষক শেষ পর্যন্ত তাদের ন্যায্য পাওনা ফেরত পান কিনা। এক্সের এআই টুল গ্রক ব্যবহার করে নাকি নারীদের ছবি বিকৃত করে আপত্তিকর কন্টেন্ট বানানো হচ্ছে। আর ঠিক এই কারণে ভারত সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রক
সোজা এক্সকে একটা নোটিশ পাঠিয়েছে। প্রথমে আসি সরকারের পদক্ষেপে। কেন্দ্র কিন্তু এক্সকে মাত্র ৭২ ঘন্টা সময় দিয়েছে একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য, আর সাথে সাথে বলেছে সমস্ত বেআইনি কন্টেন্ট সরাতে হবে। সোজা কথায় মন্ত্রক বলছে এক্স দেশের তথ্য প্রযুক্তি আইন ঠিকমতো মানছে না। দ্বিতীয়ত, ব্যাপারটা শুধু কন্টেন্ট সরানোর মধ্যে সীমাবদ্ধ নেই, সরকার গ্রকের যে টেকনিক্যাল ডিজাইন সেটারও একটা পুরো রিভিউ চেয়েছে। মানে এই ধরনের বেআইনি কন্টেন্ট আটকাতে আরও ভালো সেফটি সিস্টেম বানাতে হবে। আর সবশেষে, যদি এক্স এই নির্দেশ না মানে তাহলে কিন্তু ফলটা বেশ গুরুতর হবে। এক্স তার সেফ হারবার সুরক্ষা হারাতে পারে। এর মানে কি? মানে হলো, সাধারণত ইউজারদের পোস্টের জন্য প্ল্যাটফর্মকে দায়ী করা যায় না, কিন্তু এই সুরক্ষা চলে গেলে এক্স সরাসরি আইনি ঝামেলায় পড়বে, এমনকি ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হতে পারে। সব মিলিয়ে কেন্দ্র এটা স্পষ্ট করে দিয়েছে যে এআই দিয়ে তৈরি কন্টেন্টের দায় প্ল্যাটফর্মগুলোকেই নিতে হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক শরীয়তপুরের ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যা মামলার সর্বশেষ পরিস্থিতি। ২০২৫ সালের একেবারে শেষ রাতে এক ব্যবসায়ীকে ডাকাতির সময় নৃশংসভাবে কুপিয়ে আর আগুন ধরিয়ে হত্যা করা হয়। আর এই ঘটনায় জড়িত ৩ জনকে কিন্তু সম্প্রতি ধরা হয়েছে, আর তারা তাদের অপরাধ স্বীকারও করেছে। প্রথমত, এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? সেটা হলো খোকন দাসের মৃত্যুকালীন জবানবন্দি। তিনি মারা যাওয়ার ঠিক আগে তার হামলাকারী হিসাবে সোহাগ খান আর রাব্বি মোল্লার নাম বলে গিয়েছিলেন, আর এটাই পুলিশকে তদন্তে সরাসরি সাহায্য করে। দ্বিতীয়ত, হত্যার পেছনের কারণ আর এর ভয়াবহতা। আসলে অভিযুক্তরা প্রথমে টাকার ব্যাগ ছিনিয়ে নিতেই খোকনকে দেশীয় অস্ত্র দিয়ে কোপায়, কিন্তু খোকন তাদের ছিনে ফেলায় পরিচয় গোপন করতে তারা তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভাবুন, প্রাণ বাঁচাতে খোকন পাশের একটা পুকুরেও ঝাঁপ দিয়েছিলেন। আর সবশেষে দ্রুত গ্রেপ্তার আর তাদের স্বীকারোক্তি। খোকনের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই পুলিশ কিশোরগঞ্জের বাজিতপুর থেকে প্রধান 2 অভিযুক্ত সোহাগ আর রাব্বিকে ধরে ফেলে। তাদের সাথে পলাশ সর্দার নামে আরও একজন ছিল, আর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই কিন্তু 3 জনই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। শেষ পর্যন্ত খোকন দাসের সেই সাহসী শেষ কথাগুলো তার হত্যাকারীদের বিচারের আওতায় আনার মূল কারণ হয়ে দাঁড়ালো।